হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আজকে একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি তোমরা ছোট থেকেই পড়ছো, ঠিক আছে? তো আমরা স্কুলে যে জিওমেট্রিটা পড়ি সেটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। তো এই জিওমেট্রি মানে যদি ভালো করে কনসেপ্টটা বোঝো তাহলে কিন্তু খুব সহজ। আর যদি প্রথম থেকে ঠিক করে না পড়ো তাহলে কিন্তু অঙ্ক একদম করতে পারবে না। তো রিসেন্ট ডব্লিউবিসিএস ট্রেন্ডসে দেখা যাচ্ছে যে জিওমেট্রি থেকে কোশ্চেন আসছে। আমি যদিও যেটা পড়াচ্ছি সেটা মানে এসএসসি লেভেলেও অনেকটা কভার হয়ে যাবে, এমটিএস সিএইচএসএল তো কভার হয়েই যাবে, সিজিএলেও কিন্তু অনেক কোশ্চেন কভার হয়ে যাবে। যাই হোক, চলো অঙ্ক বা কনসেপ্ট স্টার্ট করা যায়। জিওমেট্রি, জিওমেট্রিতে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, পয়েন্ট বা বিন্দু। পয়েন্ট কি? পয়েন্টটা হচ্ছে যে যার শুধুমাত্র এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, কিন্তু কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা অর্থাৎ লেন্থ, ব্রেথ এবং হচ্ছে হাইট কোনো কিছুই নেই, তাকে আমরা বলবো পয়েন্ট। ঠিক আছে, এইবারে এই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নিয়ে তৈরি হবে একটা লাইন। ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নিয়ে তৈরি হয় একটা লাইন। ঠিক আছে, তো এবার লাইন দু রকমের, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কার্ভ লাইন, মানে সরল রেখা আর বক্ররেখা। দেখো, এই লাইনের শুধুমাত্র দেখো লেন্থ আছে, তাই না? এদিকে একটা লম্বা লম্বি, কিন্তু কোনো চওড়ায় কোনো কিছু নেই, আবার উচ্চতাও নেই, তাহলে লাইনটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ফিগার। যদি বলে ওয়ান ডাইমেনশনাল ফিগার কি, তাহলে হচ্ছে লাইন। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসগুলো ক্লিয়ার রাখবে। ডাইমেনশন আমাদের কটা? তিনটে, হচ্ছে যে কি লেন্থ, ব্রেথ আর হাইট, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে, এইবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে লাইন সেগমেন্ট। ঠিক আছে, লাইনের দেখো এই দিকে দুটো অ্যারো দিয়েছি আমি, এখানে একটা অ্যারো, এখানে একটা অ্যারো। এর মানে কি? এর মানে দুদিকে ইনফাইনাইট ডিস্টেন্স অব্দি এটা চলবে, শেষই হবে না, চলেই যাবে। ঠিক আছে, লাইন বলতে, সরলরেখা বলতে কোনো এর শেষ নেই, দুদিকেই চলবে। আর লাইন সেগমেন্ট মানে এই লাইনের একটা কোন একটা অংশ আর কি। ধরো আমি এইটুকুকে নিয়ে নিলাম আর কি, কোনো একটা অঙ্ক করতে গিয়ে তো আমার পুরো লাইন দরকার হয় না, লাইনের একটা অংশ দরকার হয়। বলে দেয় যে 4 সেন্টিমিটার একটা সরল রেখা বা 5 সেন্টিমিটার একটা সরল রেখা, তো আমাদের শুধু সেইটুকু নিতে হয়। তো সেটাকেই বলছে লাইন সেগমেন্ট বা সরল রেখাংশ। ঠিক আছে, তো এবার সরল রেখার বক্ররেখা অর্থাৎ স্ট্রেট লাইন আর কার্ভ লাইন জিনিসটা বলি। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স, সেটাই হচ্ছে স্ট্রেট লাইন। এটা হচ্ছে স্ট্রেট লাইন। দেখো, এটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, কিন্তু দুটো পয়েন্টের মধ্যে এর এর থেকে কম ডিস্টেন্স আর হবে না। আর কার্ভ লাইন কি? মিনিমাম ডিস্টেন্স বাদ দিয়ে যে কোনো পাথটাকে আমরা কার্ভ লাইন বলবো। ঠিক আছে, এটাও একটা কার্ভ লাইন, এটাও একটা কার্ভ লাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে কার্ভ লাইন বা বক্ররেখা। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন পড়লাম, কার্ভ লাইন পড়লাম, লাইন সেগমেন্ট জানলাম। এইবারে হচ্ছে রে বা রশ্মি। রে কি? রে হচ্ছে যার একটা দিক হচ্ছে যে ফিক্সড, এদিকে আর বাড়বে না, এটা এদিকে আমি বন্ধ করে দিয়েছি, এই একটা দিক এদিকে বেড়ে বেড়ে যাবে ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, সেটাকে বলে রে, বাংলায় বলে রশ্মি। তো এইগুলো হচ্ছে একদম জিওমেট্রির বেসিক জিনিস। এগুলো পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীকালে কোনো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। চলো আমরা নেক্সট টপিকটাই চলে যাই। সেটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। কোলিনিয়ার পয়েন্ট জিনিসটা কি? একই রেখার উপর অবস্থিত যে বিন্দু সেটাকেই বলে কোলিনিয়ার পয়েন্ট। এখানে দেখো আমি তিনটে পয়েন্ট নিয়েছি, এ, বি আর সি। এটা একটাই দেখো স্ট্রেট লাইনের উপর অবস্থিত, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা কোলিনিয়ার পয়েন্ট, লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার মানে স্ট্রেট লাইন, আর কোলিনিয়ার মানে একই রেখাংশের উপর। ঠিক আছে, এরপরে আছে আমাদের কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন মানে কি? যখন অনেকগুলো লাইন একটাই পয়েন্ট দিয়ে যাবে। দেখো এখানে এই একটা পয়েন্ট দিয়ে, ও পয়েন্ট আমি নাম দিয়ে দিতে পারি। এই ও পয়েন্ট দিয়ে কতগুলো লাইন গেছে, দেখো এ বি একটা লাইন, তারপরে এদিকে দেখো সিডি একটা লাইন, এদিকে ইএফ একটা লাইন, এদিকে এক্স ওয়াই একটা লাইন। তাহলে এতগুলো লাইন গেছে এই একটা পয়েন্ট দিয়ে আর কি, একটা পয়েন্টে সব ছেদ করেছে, তাহলে এটাকেই বলবো আমরা কনকারেন্ট লাইন। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে আসছি আমরা অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল বা কোণ কখন তৈরি হয়? যখন দুটো স্ট্রেট লাইন কোনো একটা জায়গায় মিলিত হয় বা ইন্টারসেক্ট করে। ঠিক আছে, তাহলে তখনই একটা অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, এখানে দেখো এইদিকে অনেকগুলোই অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কিন্তু যখন মানে দুটো স্ট্রেট লাইন মিট করবে তখন অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। এইবার অ্যাঙ্গেল বা কোণ কত রকমের হয় সেটাই তোমাদের প্রথমে বলবো। অনেক রকমের কোণ আছে। প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে 1 নাম্বার
অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, বাংলায় বলে সূক্ষ্ম কোণ। যে কোণটার মান 0 ডিগ্রির থেকে তো বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, সেটাই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। ঠিক আছে, যে কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, যখন কোণটা 90 ডিগ্রির সঙ্গে সমান হবে তখন হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণ। যখন কোণের ভ্যালুটা 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, তখন তাকে কি বলা হবে? স্থূল কোণ বা অবটিউস অ্যাঙ্গেল। ঠিক আছে। নেক্সট 4 নম্বর। 4 নম্বর হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। এই যে আমি তোমাদেরকে করাচ্ছি না, এইটা ভিডিওটা দেখতে দেখতে নোট করতে থাকবে আর কি, তবে গিয়ে ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হবে, শুধু ভিডিও দেখে গেলে কিন্তু হবে না। স্ট্রেট অ্যাঙ্গেল পিডিএফ দেওয়া তোমাদের সুবিধার জন্য, কিন্তু পিডিএফটা যেন ফোনে না থেকে যায় আর কি, খাতায় না লিখলে কিন্তু অঙ্ক হয় না। ঠিক আছে। হিস্ট্রি ক্লাস দেখে নিলে ঠিক আছে, আর নোট দরকার নেই, বই পড়ে নিলে হয়ে যাবে, কিন্তু অঙ্ক কিন্তু যেগুলো করাচ্ছি খাতায় করতে হবে। স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল কি? সরল কোণ বাংলায়। তো এটা হচ্ছে যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি, যখন কোণটা হবে 180 ডিগ্রি, তখন আমরা বলবো সেটাকে স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে কত নম্বর হয়েছিল? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। যখন কোণটা হচ্ছে 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, সেটা হচ্ছে হচ্ছে কি আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। এখানে দেখো একটা দুটো স্ট্রেট লাইন মিলিত হয়েছে, এই বাইরের দিকের কোণটা কিন্তু এই দেখো আমি এইদিকে এঁকেছি, বাইরের দিকের কোণটা কিন্তু 180 ডিগ্রির থেকে বড়। যদি তুমি এই দিকের কোণটা নাও, এটা দেখো একটা সূক্ষ্ম কোণ হয়ে যাবে, কারণ এটা কি 90 ডিগ্রির থেকে ছোট আছে। ঠিক আছে। তাহলে এই কোণটা কিন্তু বাইরের দিকের কোণটা। ওকে। এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের কনসেপ্টে আসছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে। বাংলায় হচ্ছে পূরক কোণ। যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, সেই দুটো কোণকে একে অপরের পূরক কোণ বলবে। দেখো এটা একটা 90 ডিগ্রি, বুঝতেই পারছো, এই যে এ ও বি, এই কোণটা। আচ্ছা, কোণকে কিভাবে বলা হয় জানো তো? যখন আমি বলবো যে কোণ এ ও বি, তার মানে এই মাঝের এই ওটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হবে। ঠিক আছে। যে কোণটা ধরো এরকম একটা লাইন আছে, এ একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে। এ বি আর সি ট্রায়াঙ্গেল। ঠিক আছে। আমি এই কোণটাকে বোঝাবো, এই কোণটাকে তাহলে বোঝাবো, বলবো অ্যাঙ্গেল এ বি সি। আবার এইভাবেও লিখতে পারি অ্যাঙ্গেল সি বি এ। অর্থাৎ এইটাকে কিন্তু মাঝে রাখতে হবে। এই জিনিসটা আশা করি প্রত্যেকে জানো, আমি তাও বলে দিলাম যদি কেউ না জানো তো। ঠিক আছে। তো কোণকে এইভাবে বলা হয়। অনেক সময় কি আমরা অ্যাঙ্গেল বিও বলি সুবিধার জন্য, কিন্তু অ্যাঙ্গেল বি কখন বলা যাবে না বলো তো? ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে। আবার এইরকম আমি এখান থেকে একটা যোগ করে দিয়েছি, আমি এবার বলছি এ বি সি ডি। এবার তুমি অ্যাঙ্গেল বি বলতে পারবে না, কারণ অ্যাঙ্গেল বি মানে আমি এইটুকুকে বোঝাচ্ছি না এইটুকুকে বোঝাচ্ছি না পুরো এইটাকে বোঝাচ্ছি, তুমি জানবে কি করে? তখন কিন্তু তোমাকে নাম দিয়ে দিয়ে বলতে হবে। ঠিক আছে। যখন কোনো কনফিউশনের জায়গা থাকে না, যেমন এটা একদম খুব ইজি, এটা অ্যাঙ্গেল বি বললে বোঝাতে পারবে, কিন্তু এখানে অ্যাঙ্গেল বি বললে এখানে তুমি কি বুঝবে? এখানে কিন্তু বোঝাতে পারবে না। তখন আমাকে বলতে হবে, যদি তুমি এই কোণটাকে বোঝাও তাহলে বলবে অ্যাঙ্গেল সি বি ডি। ওকে। যদি এইটাকে বোঝাও তখন বলবে অ্যাঙ্গেল সি বি এ, অ্যাঙ্গেল সি বি এ। ওকে। এইভাবে আমাদেরকে কোণকে ডিনোট করতে হয়। ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, না হলে কিন্তু অঙ্কগুলো করালে তখন বুঝতে পারবে না। ঠিক আছে। আমি একদম বেসিক থেকে বলছি। ঠিক আছে। এর থেকে বেসিক কিছু হয় না আর কি, এগুলো একদম ক্লাস 5-6 এর জিনিস। তো যাই হোক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। দেখো এখানে দুটো কোণ তৈরি হয়েছে, আমি নাম দিয়ে দিয়ে বোঝাই। এখানে এক্স অ্যাঙ্গেল এ ও এক্স, মানে এই কোণটা θ1 যেটাকে আমি নাম দিয়েছি, প্লাস অ্যাঙ্গেল বি, এই যে বি ও এক্স, এইটা। ঠিক আছে। এইটা। ঠিক আছে। এইটা আর এইটা দুটো যোগ করে দেখো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণ দুটো হচ্ছে কি একে অপরের পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে। চলো নেক্সট কনসেপ্টে আমরা যাই, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যখন এই পূরক কোণের মতোই, এটার বাংলা হচ্ছে সম্পূরক কোণ। যখন দুটো কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি, তখন সেই দুটো কোণকে আমরা বলবো কি একে অপরের সম্পূরক কোণ। ঠিক আছে। এখানে দেখো দুটো কোণ, এই একটা θ1 আর একটা θ2, এই দুটো যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। তখন আমরা কি বলবো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটা অপরটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে। এরকম অঙ্ক যখন আসবে বুঝতে পারবে আর কি কিভাবে ইউজটা হচ্ছে। কিন্তু আমি জিওমেট্রি এমন একটা টপিক, মোটামুটি কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে হবে, না হলে কি হবে বলো তো?
একটা মানে অঙ্কে অনেক সময় কি পরের জিনিসটাও লাগে, তো ওইভাবে কিন্তু অঙ্ক করাতে অসুবিধা হয়। আমি ওই জন্য তোমাদের দেখবে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই, তারপরে কি করবো, অঙ্ক যখন করাবো অঙ্ক করাবো। এবারে আসছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি, ধরো এখানে একটা কোণ আর এখানে একটা কোণ আছে, এদের যখন একটা কোনো কমন যে আর্ম আছে, ঠিক আছে, কমন বাহু আছে, তখন বলা হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। মানে পাশাপাশি যে কোণ দুটো আর কি, এটা এটা দেখো পাশাপাশি কোণ না, তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, সংলগ্ন কোণ। এরপরে হচ্ছে লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার মানে হচ্ছে কি, যখন দুটো কোণ মানে একটাই সরল রেখাকে রিপ্রেজেন্ট করবে, মানে 180 ডিগ্রি হবে, ঠিক আছে, যখন অ্যাড করলে 180 ডিগ্রি হবে, তখন তাদেরকে বলা হয় লিনিয়ার পেয়ার, ঠিক আছে। বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জিনিসটারই আর একটা অন্য নাম বলতে পারো আর কি, লিনিয়ার পেয়ার, ঠিক আছে। প্যারালাল লাইন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস। প্যারালাল লাইন বা বাংলায় হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কখন, যখন দুটো রেখা একই প্লেনে আছে, মনে রাখবে একই প্লেনে আছে, কিন্তু একে অপরকে ছেদ করছে না, ঠিক আছে। বা অন্যভাবেও বলতে পারি, দুটো সরল রেখার মধ্যেকার যে ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা সব সময় একই থাকবে, ফিক্স থাকবে, এখানেও যেটা এখানেও সেটা, ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আর এই রেখাটা একই। দুটো সরলরেখার ডিস্টেন্স যখন সব সময় সমান, তখন সেটা কি বলা হবে, প্যারালাল লাইন। বা অন্যভাবে বলতে পারি, যখন একই মানে তলের মধ্যে অবস্থিত বা একই প্লেনে যখন দুটো রেখা একটা অপরকে ছেদ করবে না, ইন্টারসেক্ট করবে না, তখন তারা হচ্ছে প্যারালাল লাইন, ঠিক আছে। আর যখন ইন্টারসেক্ট করে যাবে তখন তারা প্যারালাল নয়। এইখানে তোমাদের একটা কনসেপ্টের খেলাই আছে। এখানে অনেক স্যার বা অনেক বইতে মেনশন করা থাকে না যে প্যারালাল লাইনের ডেফিনেশনে একই সমতলে অবস্থিত হতে হবে বা একই প্লেনে অবস্থিত হতে হবে, ঠিক আছে। তোমাদের একটা এক্সাম্পল দিই, যে ধরো মানে আমাদের একটা ঘর আছে, ঘরের মেঝেতে একটা লম্বালম্বি রেখা টেনেছো, ঠিক আছে, আর ছাদে একটা আড়াআড়ি রেখা আছে, ঠিক আছে। তাহলে এই রেখা দুটো কি প্যারালাল? প্যারালাল কিন্তু নয় এরা, এরা হচ্ছে স্কিউ লাইন বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এদের প্লেন দুটো কিন্তু আলাদা, একই সমতলে অবস্থিত নয়, ঠিক আছে। তো এদের কিন্তু এরা ছেদও করছে না, ইন্টারসেক্টও করছে না, কিন্তু এরা কিন্তু প্যারালাল নয়, ঠিক আছে। তো এইটা কিন্তু একটু মনে রাখবে, এটা 3D কনসেপ্ট আমি বললাম, এটা কনসেপ্টটা একটু জটিল আর কি, কিন্তু যাই হোক, তো কনসেপচুয়ালি তো ঠিক আর কি, সেই জন্য আমাদের ডেফিনেশনে বলতে গেলে আমাদের বলতে হয় একই প্লেনে অবস্থিত, ঠিক আছে। যাই হোক, এরপরে হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। হুম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। যখন দেখো দুটো সরলরেখা ছেদ করে, তখন দেখো চারটে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। এইবারে এই যে এই কোণটা আর এই কোণটা দেখো সমান, ঠিক আছে, এই যে উল্টো দিকের কোণগুলো সমান হয়, আর এই কোণটা আর এই কোণটা সমান, তো এটাকেই বলা হয় ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। যেমন আমি নাম দিয়ে দিয়েছি, এই যে এই কোণটা অ্যাঙ্গেল, এটাকে আমি নাম দিয়ে দিই, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিই ও। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি এটা আলফা, তাহলে অ্যাঙ্গেল সি ও বিও হবে আলফা, দুটো সেম কোণ। আবার অ্যাঙ্গেল এ ও সি যদি বিটা হয়, তাহলে অ্যাঙ্গেল বি ও ডি এটাও বিটা, এই দুটো সেম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ, ঠিক আছে। চলো নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে কি বলেছে, বলছে অ্যাঙ্গেল মেড বাই ট্রান্সভার্সাল লাইন, ঠিক আছে। ভেদক বা ছেদকের কনসেপ্ট তোমাদেরকে বলবো, সেটা কি, যখন এই দুটো প্যারালাল লাইন এবি, এটা হচ্ছে প্যারালাল লাইনের সিগন্যাল, এই যে একটা অ্যারো দিলাম আর এইখানে যদি একটা অ্যারো দিয়ে দিই, তার মানে বোঝাচ্ছে এই দুটো প্যারালাল। এবি আর সিডি এরা হচ্ছে কি প্যারালাল, ঠিক আছে। এই একটা লেখা আছে এক্স ওয়াই, যেটা কি করেছে, এবি আর সিডি দুটোকেই ছেদ করেছে, তাহলে দেখো আটটা কোণ উৎপন্ন হবে, এইখানে চারটে, এখানে আরো চারটে, টোটাল দেখো আটটা, আমি নাম দিয়ে দিয়েছি একদম জাস্ট 1 থেকে 8 পর্যন্ত, যাতে তোমাদের সুবিধা হয়। এইবারে চলো কালিটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ কোনগুলো, এর ভিতরের দিকের কোণগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই 3 4 5 6 এগুলো ভিতরের দিকে আছে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ওকে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ, দেখো 1 2 8 এগুলো বাইরের দিকে আছে, তাহলে বহিস্থ কোণ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। এইবারে যেটা আসছে সেটা হচ্ছে পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেল বা বাংলায় বলছো অনুরূপ কোণ, ঠিক আছে।
বা একই যেগুলো কোণ, অনুরূপ বলতে বাংলা কি একই, ঠিক আছে। এখানে দেখো অ্যাঙ্গেল ওয়ান অর্থাৎ এইটা এইটা আর অ্যাঙ্গেল ফাইভ এই দুটো ইকুয়াল, ঠিক আছে। অনুরূপ কোণ কিন্তু ইকুয়াল হয়, তাহলে 1 আর 5 হচ্ছে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, এবং এরা হবে সমান। করসপন্ডিং অ্যাঙ্গেল সবসময় সমান হয়, ওকে। 2 আর 6 দেখো করসপন্ডিং অ্যাঙ্গেল, 2 অ্যান্ড 6 এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। দাঁড়াও আমি এইগুলো মুছে দিই, অনেকগুলো দাগ হয়ে গেছে। 2 আর 6 করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। আবার দেখো এদিকে এই 4 আর 7, ঠিক আছে, এই হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। আর 3 আর 8 হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। তো এরা হচ্ছে কি অনুরূপ কোণ, একে অপরের অনুরূপ কোণ। তো চারখানা পেয়ার আছে, এরকম দেখো চারটে পেয়ার আছে না, 1 5 2 6 4 7 3 8, এই চারটে পেয়ার আছে তোমার কি অনুরূপ কোণে। এইবারে আসছি আমরা অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। অল্টারনেটিভ অ্যাঙ্গেল বা একান্তর কোণ, তো এরাও ইকুয়াল হয়। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6, ঠিক আছে, এরা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এরা ইকুয়াল। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6 এরা ইকুয়াল। অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 উল্টো দিকের কোণগুলো, ঠিক আছে, এরা হচ্ছে ইকুয়াল। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 8, এটা হচ্ছে 1 আর 8, এরা কিন্তু ইকুয়াল, এরা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 7 দেখো উল্টো দিকের, ঠিক আছে, কোণগুলো হচ্ছে তোমার কি একান্তর কোণ। আবার এরকম উল্টো নয় যে একদম একই রেখার উল্টো দিকে নয়, ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝবে কিন্তু। দেখো মুছে দিই আরেকবার, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি বলতাম অ্যাঙ্গেল ওয়ানের বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোণটা, তাহলে দেখো অ্যাঙ্গেল ওয়ানের জাস্ট একদম উল্টো দিকে 3 আছে, এইটা হচ্ছে বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট। কিন্তু একান্তর কোণ বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল কোণটা, অ্যাঙ্গেল ওয়ানের হচ্ছে অ্যাঙ্গেল 6টা, ওকে, সরি অ্যাঙ্গেল ওয়ানের হচ্ছে অ্যাঙ্গেল 8টা, ঠিক আছে। এটা হচ্ছে হচ্ছে একদম উল্টো দিকের কোণ। দেখো এইটা থেকে এইটা উল্টো, মানে একদম উল্টোটা, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে তোমার কি অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। এগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা একটু কঠিন আছে, কিন্তু আমি বলছি কঠিন আছে। বারবার দেখবে কোনটা ভাবে কিভাবে নিজে ছবি আঁকবে বুঝবে, তো না হলে কিন্তু হবে না। আমার ছবি দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না পুরোপুরি। যখন পুরো ছবিটা আঁকবে, এই এক লিখবে, এরকম নামকরণ করবে, দিয়ে দেখবে 1 আর 5 এখানে লিখে দিয়েছি, 1 আর 5 এরা হচ্ছে কি করসপন্ডিং অ্যাঙ্গেল, এইভাবে নামকরণ করবে আর মিলিয়ে মিলিয়ে দেখবে যে কোনটার সঙ্গে কি রিলেশন, ঠিক আছে। এবার অল্টারনেটিভ অ্যাঙ্গেল দেখবে, দেখো 4 এর উল্টো দিকে কোনটা আছে, এইদিকে আর কি, দেখো 6, ঠিক আছে। তাহলে দেখো এরা হয়ে গেল অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবে, ঠিক আছে। করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো দেখবে একই দিকে আছে, এদিকে দেখো 1 আর 5 একই দিকে, আর এদিকে দেখো অল্টারনেটিভ অ্যাঙ্গেল গুলো দেখো উল্টো দিকে আছে। অল্টারনেট মানে তো উল্টো, তাই না। 4-এর সঙ্গে এইদিকে দেখো কোনটা 6, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আছে। আর একদম এক্স্যাক্ট উল্টোটা সেটা হচ্ছে মানে হচ্ছে কি বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট মানে একদম এক্স্যাক্ট উল্টোটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ডেফিনেশনটা মাথায় রাখবে, টার্মগুলোকে মাথায় রাখবে, তাহলে কিন্তু মনে থাকবে। এখানে আরো কিছু প্রপার্টি আছে, আর দুটো আছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5 দুটো হচ্ছে 180 ডিগ্রি সামটা, ঠিক আছে, এটা প্রুভ করা যায়। দেখো প্রুফটা বলি, আগে এত দাগগুলো মুছে এইটুকু জায়গায়। দেখো অ্যাঙ্গেল হচ্ছে যে কি বললাম, অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5 কি 180 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 1 ইকুয়াল, তাই না, এই যে করসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। আবার অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না, এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, তাই তো, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তোমাদের বললাম একটু আগে স্ট্রেট অ্যাঙ্গেল, তাই না। বা লিনিয়ার পেয়ার বললাম, এখানে দেখো এই যে লিনিয়ার পেয়ার, যখন একটা সরল রেখা এদিক আর ওদিক এই দুটো কোণকে নেওয়া হয়, এই দুটোর যোগফলটা তো 180 ডিগ্রি, কারণ একটা সরল রেখা, তাই না। তাহলে এখানে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি হয়ে গেল। এবারে অ্যাঙ্গেল 1 এর জায়গায় কি লিখবো, অ্যাঙ্গেল 5 লিখবো, কারণ অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 ইকুয়াল। তাহলে হয়ে গেল কি অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তো প্রুভ হয়ে গেল। তাহলে এই ভিতরের দিকের একই সাইডের কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 6 কি 180 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের পুরো অ্যাঙ্গেলের ডিটেলস, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, অনেক অঙ্ক আসে পরীক্ষায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, আমি পুরো ডিটেলসে বললাম, আর কিছু বলার নেই। এবারে এবারে নেক্সট টপিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ। ত্রিভুজ কি, তিনটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটাকেই বলা হয় ত্রিভুজ,
ঠিক আছে, সীমাবদ্ধ হতে হবে কিন্তু। যদি আমি বলি যে এরকম এরকম, তাহলে সেটা কিন্তু ত্রিভুজ নয়। টাচ করতে হবে, সবগুলো টাচ করতে হবে, ঠিক আছে, মাঝে যেন কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, তাহলে তিনটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। এইবারে ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, মানে ত্রিভুজের শ্রেণী বিভাগ। অন দ্য বেসিস অফ সাইড, অর্থাৎ বাহু হিসেবে প্রথমে বলবো। বাহু হিসেবে হয় আর কোণ হিসেবে হয়, দুভাবে ত্রিভুজের কি করে শ্রেণী বিভাগ আমরা করতে পারি। ওকে, এইবারে দেখো, এবার হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যে ত্রিভুজের সব বাহুগুলোই হচ্ছে লেন্থ, বাহুর লেন্থ গুলোই আলাদা আলাদা। দেখো এখানে তিনটে বাহুই লেন্থ আলাদা, এটা এটা তিনটেরই লেন্থ আলাদা, তাহলে আমরা বলবো স্কেলেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। বাংলা দেখো নামটা শুনলেই বোঝা যায় বিষমবাহু, কোনোটাই সম নয়। ঠিক আছে, তারপর হচ্ছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান গেল। নাম্বার টু হচ্ছে আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু, যে ট্রায়াঙ্গেলের দুটো বাহু সমান। এখানে যেমন এবি আর এসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, তো সেটাকে বলা হবে সমদ্বিবাহু। বিসিটা সমান না, ঠিক আছে, দুটো বাহু সমান। এইবারে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সিটাও সমান হয়, কারণ একটা থিওরেম আছে, পরে তোমরা পড়বে, যে ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ তারা কি হয়, সমান হয়। যেমন এসির বিপরীত কোণ কোনটা, এইটা। এবি এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা। ঠিক আছে, তাহলে এবি আর এসি যদি সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। ঠিক আছে, এটা একটা থিওরেম আছে, তো সেটা দিয়ে প্রুভ করা যায়। যাই হোক, তো আমি প্রপার্টিটা এখানে বলে দিলাম, এখানে থিওরেম আমাদের জানার দরকার নেই। নাম্বার থ্রি কি বলছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটা বাহুই সমান। এবি, ঠিক আছে, এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি, তিনটে লেন্থই সমান, তিনটে দৈর্ঘ্যই সমান, তাহলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটে কোণই কি হয়, 60 ডিগ্রি করে হয়। ঠিক আছে, তিনটে কোণই সমান। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে কেন হয়, কারণ দেখো এই যে বাহু, তিনটে বাহু সমান, তাহলে এর অপোজিট কোণগুলোও সমান হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি অপোজিট কোণগুলো সমান, তাহলে আমি ধরছি এক্স, এক্স আর এক্স। ঠিক আছে, তিনটে এক্স, তিনটেই তো সমান, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের দেখো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজেই কিন্তু। ঠিক আছে, এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক আছে, হলো, তাহলে এখানে এক্স প্লাস এক্স প্লাস এক্স হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এক্স কত, এক্স হচ্ছে দেখো 60 ডিগ্রি। তাহলে তোমার প্রতিটা কোণই হচ্ছে কি 60 ডিগ্রি করে, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই সমান এবং প্রতিটা কোণ 60 ডিগ্রি করে। ঠিক আছে, মনে থাকবে। চলো, এইবার আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেল, অর্থাৎ কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে একটু ভাগ করব। কিরকম, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল মানে কি, সমকোণ, তাই না? তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেটাই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল বিটা, অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা একটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য, তাই না? তোমাদের ত্রিকোণমিতিতে বলেছি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, বিটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বেস, আর সিটা হচ্ছে কি লম্ব বা পারপেন্ডিকুলার, আর বিটা কি হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। ওকে, এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের থিওরেম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ট্রায়াঙ্গেলের তিনটে কোণই সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, সেটাকে বলা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে দেখো তিনটে অ্যাঙ্গেলই কি 90 ডিগ্রি থেকে স্মল, তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটার ক্ষেত্রে একটা প্রপার্টি আছে, যে বি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দেখো এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেখানে বিটাকে যদি আমরা সব থেকে বড় বাহু নিই, তাহলেও কোনো সবসময় ছোট হবে। ঠিক আছে, তো বি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট টপিক, সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, স্থূলকোণী ত্রিভুজ, যখন ত্রিভুজের কোনো একটা কোণ 90 ডিগ্রির থেকে বেশি।
দেখো এই কোণটা দেখো 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এই ধরনের ত্রিভুজকে কি বলা হবে? এই ধরনের ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এটার ক্ষেত্রে বি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে বিটা কি, বিটা হচ্ছে সব থেকে বড় বাহু, এখানে এসিটা দেখো সব থেকে বড় বাহু, তাই না? তাহলে এটার স্কোয়ারটা সবসময় এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের থেকে বড় হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো এইবারে আসছি পেরিমিটার বা পরিসীমা। কোন একটা ত্রিভুজে পেরিমিটার বলতে কি বোঝায়? তিনটে বাহুর দৈর্ঘ্য সেটাকে যোগ করলে যেটা পাই সেটাই হচ্ছে পেরিমিটার। এটাকে 2s বলা হয়। ঠিক আছে, কারণ এসটাকে আমরা নিই a প্লাস বি প্লাস সি বাই টু, এটাকে 2 নিলাম, এটাকে বলা হয় অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার। এসকে আমরা বলবো সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। এটা অন্য জায়গায় কাজে লাগবে, সেটা আমি বলবো। এটা হচ্ছে সেমি পেরিমিটার। ওকে, তাহলে পরিসীমা কি? এই যে চার ধারের যে ইয়েটা ধরো এখানে একটা আছে, তাই না? এই যে চার ধারে, এই যে এইটা রেখাটা, এইটা, এই সবগুলোকে যোগ করলে আমাদের পরিসীমা বা পেরিমিটার হয়। ঠিক আছে, পেরিমিটার বাংলা হচ্ছে পরিসীমা। তাহলে এই সবগুলো বাহুকে যদি যোগ করি তাহলে আমার চার ধারটা কতটা আমি সেটা পেয়ে যাবো, তাই না? তাহলে সব বাহুগুলোকে যোগ করে দিয়েছে, সব সাইড গুলো সামটাই হচ্ছে আমাদের পেরিমিটার। ওকে, চলো নেক্সটে আছে আমাদের কিছু ইম্পর্টেন্ট থিওরি। তোমরা একটু ওয়েট করো, আমি একটু জল খেয়ে নিই। নেক্সটে আছে সাম ইম্পর্টেন্ট থিওরেম। ঠিক আছে, এই ত্রিভুজের কিছু প্রপার্টি আছে। কি বলছে? সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এটা তো বললাম, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। বলছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম। এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম কি? ত্রিভুজের আগে জানতে হবে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তারপরে আমরা জানবো এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম। ওকে, তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি? এই দেখো আমি এখানে ছবি এঁকেছি। ধরো ত্রিভুজের এইটা একটা ত্রিভুজ এ বি আর সি, এই একটা, এই বি এটাকে আমি বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত, বি এটাকে বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত। তাহলে এইখানে যে বাইরের দিকে একটা কোণ তৈরি হলো, এটাই হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কি হবে? এই বাকি যে দুটো কোণ আছে, ঠিক আছে, এর উল্টো দিকে যে কোণ দুটো, এই এইটা সমষ্টির সঙ্গে সমান। ঠিক আছে, এটাকে প্রুভ করা যায়, চলো প্রুভ করবো, একটু প্রুভ করে দেখবো আমরা। আহ, বাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হলো না। এই স্ট্রেট লাইনটাকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন, এটাকে বললাম এক্স, এটাকে বললাম ওয়াই, এটাকে আমি ধরছি জেড। আমাকে জেডটাকে বের করতে হবে। ঠিক আছে, জেডটা না, সরি, আমাকে এইটাকে বের করতে হবে। এটাকে আমি একটা অন্য নাম দিয়ে দিই, থিটা। ঠিক আছে, থিটা সমান কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখো, আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে জেড মানে কত? জেড মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, আবার দেখো থিটা প্লাস জেড মানে কত? 180 ডিগ্রি, তাই না? তার কারণ এটা কি, একটা সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল, এটা একটা সরল রেখা। তো তাহলে এই যে কোণটা তৈরি করবে সেটা একটা কি, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি, জেড ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিই আমরা। তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রি বোথ সাইড থেকে কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যে বহিস্থ কোণটা তৈরি হবে সেটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। বা ইংলিশে বললে, যে এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হবে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সেটা অপোজিট দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম। ঠিক আছে, এটা শুধুমাত্র আমি এদিকে করেছি, এটা যে যে কোনো দিকেই হবে। মানে তোমরা যদি এরকম করে নাও আর কি, এই ধরো এইটাকে বাড়িয়ে দিলে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সাম। ঠিক আছে, যেটার অপোজিট দিকে, এর সঙ্গে লাগোয়া যে অ্যাঙ্গেলটা সেটা বাদ দিয়ে বাকি যে অ্যাঙ্গেল দুটো থাকবে সেই দুটো সাম। ঠিক আছে, যদি আমি বলতাম যে এই দিকটা বাড়াবো, হ্যাঁ, এই দিকটা বাড়াবো, তাই এইটা বাদ দিয়ে বাকি দুটো, এইটা আর এটা সাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের থিওরেম। থিওরেম যখন প্রুফ হয় সব দিকে কিন্তু হবে। ঠিক আছে, আমি হয়তো অনেক সময় একটা দিক বলতে পারি, কিন্তু তিনটে দিকের জন্য সত্যি। ঠিক আছে, চলো নেক্সট টপিকে যাওয়া যাক। আচ্ছা, কোন কি দেখছিলাম এর আগে? হুম, হ্যাঁ, তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল থিওরেম হলো, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল থিওরেম। 3 নাম্বার দেখো কি বলেছে, অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইড অফ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। তাহলে
যদি সমান বাহুর বিপরীতে কোণগুলো সমান, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম একটা, এর এইটার বিপরীত দিকের কোণ এইটা, আর এইটার এইটার বিপরীত দিকের কোণ এইটা, তাহলে এইটা আর এইটা যদি সমান হয়, এই কোণ দুটো সমান হবে। এইটাই হচ্ছে থিওরেমটা বলছে, ঠিক আছে। এবার সেটা যে কোনো দুটো বাহু হতে পারে, আমি এই দুটো নিয়ে করলাম, তোমরা এই দুটোও বলতে পারো। যে আমি বলছি তোমার ইচ্ছা হচ্ছে এই দুটোকে সমান করবে, তাহলে এইটার উল্টো দিকের কোণ এইটা, আর এইটার উল্টো দিকের কোণ এইটা, তাহলে এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে এই কোণ দুটো সমান হবে, ঠিক আছে। এটা যে কোনো বাহু আর যে কোনো কোণের ক্ষেত্রে সত্যি, ঠিক আছে। চল, নেক্সট, নাম্বার 4 কি বলেছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর of a base angle and external bisector of other base angle is half of the remaining vertex angle. বেশ একটা কঠিন ল্যাঙ্গুয়েজ আর কি, অনেকটা বড় সড়ো, কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বলছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ইন্টারনাল বাইসেক্টর। ইন্টারনাল বাইসেক্টর মানে কি? কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। ধরো তো একটা ত্রিভুজ আছে, এই কোণটাকে ধরো এমন একটা লাইন আঁকা যাবে না যেটা এই হাফ হাফ করছে, ঠিক আছে। মাধ্যমিকে দেখবে আমরা আঁকতেও শিখেছিলাম, ঠিক আছে, আমরা যে অন্তবৃত্ত আঁকতাম না, মনে আছে? মানে স্যাররা বলতো যারা অঙ্কে কাঁচা, প্রথমেই গিয়ে উপপাদ্য সম্পদ্যটা করে নেবে, তাই তো। তো যে ছবি আঁকতে হতো আমাদের, সেখানে দেখবে অন্তবৃত্ত আঁকতে হতো, অন্তবৃত্ত আর পরিবৃত্ত। অন্তবৃত্ত মানে কি? ত্রিভুজের ভিতরে যে গোল আঁকতে হতো, সেই গোলটা আঁকার সময় তোমরা লক্ষ্য করবে আমাদের প্রথমে করতে হতো কি, এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হতো, কম্পাস দিয়ে করতাম, ঠিক আছে। তো যাই হোক, সেই কোণ সমদ্বিখণ্ডক যদি করা হয় এটা, আর এটা হচ্ছে আমাদের অন্তঃকোণ সমদ্বিখণ্ডক, এই কোণটার ভিতরের দিকে। এবার বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক কি হবে? এই যে বাইরের দিকের কোণ আছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডক করতে, মানে এই কোণটার বহিস্থ কোণ, সেটাকে সমদ্বিখণ্ডক করবে। তাহলে তারা একটা জায়গায় মিলিত হবে। এই মিলিত হয়ে যে কোণটা তৈরি করবে, সেটা হচ্ছে এই কোণটার অর্ধেক। এটা যদি 2θ হয়, এটা হবে থিটা। এই উপরের কোণটার অর্ধেক হবে এই কোণটা, ঠিক আছে। তো এইটাই বলছে থিওরেমটা, ঠিক আছে। এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। থিওরেমের প্রুফ করাচ্ছি না, কারণ একদমই দরকার নেই, ঠিক আছে। আমাদের শুধুমাত্র এই জিনিসগুলোকে অ্যাপ্লিকেশনটাই দরকার। আর প্রুভ করাতে গেলে এখন এত বড় হবে, তোমরা মানে ধৈর্যও থাকবে না, আর বুঝতেও পারবে না, অনেকে ভালোও লাগবে। এবারে আসি সাইন ফর্মুলা। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। ত্রিকোণমিতি এ বাই সাইন এ, এখানে স্মল এ স্মল বি স্মল সিটা কি? এই যে বিসি লেন্থটা, সেটা দৈর্ঘ্যটাকে এ ধরা হয়েছে। এই এ বি যে রেখাটা, এ বি যে বাহুটা, সেটা দৈর্ঘ্যটা সি, আর এসির দৈর্ঘ্যটা বি। এই অ্যাঙ্গেলগুলোর অপোজিটে আর কি বলা হয়েছে। ত্রিকোণ এই জিওমেট্রি বা ত্রিকোণমিতিতে একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাঙ্গেলকে সবসময় যে ক্যাপিটাল লেটার দিয়ে বোঝানো হয়, আর বাহু দৈর্ঘ্যটাকে আর কি, বাহু দৈর্ঘ্য লেন্থকে সবসময় স্মল লেটার দিয়ে বোঝানো হয়। এই জিনিসটা একটু খেয়াল করবে, দেখবে অ্যাঙ্গেলটাকে সবসময় দেখবে ক্যাপিটাল এ বি এইভাবে বোঝানো হয়। আর বাহুর যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য, তাহলে দেখবে এই স্মল লেটারে বোঝানো হয়, ঠিক আছে। আর পয়েন্টকেও ক্যাপিটাল লেটারে বোঝানো হয়, দেখবে ত্রিভুজের নামকরণ করে এ বি সি সবসময় দেখবে ক্যাপিটালে হবে, স্মলে হয় না, ঠিক আছে। এগুলো একটু মানে ওই আর কি নামকরণের জিনিসপত্র। যাই হোক, এবার হচ্ছে সাইন ফর্মুলা। তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো সাইন কি, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি, লম্ব আর অতিভুজের যে রেশিওটা, সেটাই হচ্ছে সাইন, আর কিছুই না, ঠিক আছে। তো যাই হোক, এবার এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। অনেক সময় দিয়ে দিতে পারে, তোমার এই কোণটা একটা দিয়ে দিল, এই একটা বাহু দিয়ে দিল, তাহলে বলবে আর একটা বাহু বের করো, ঠিক আছে। আর একটা কোণ দিয়ে দিচ্ছে, দিয়ে বলবো আর একটা বাহু বের। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা ওইভাবে আর একটা বাহু বের করতে পারবো। এটা হচ্ছে সাইন ফর্মুলা, ওকে। এরপরে আসছে কোসাইন ফর্মুলা, এই একই ছবি দিয়েই হবে। এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos এ, ঠিক আছে। এটা আবার আরেকটা কি, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos b। আর 3 নাম্বার কি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। দেখবে একটা সিমেট্রি আছে, এখানে দেখো এ আছে, তাহলে বাকি দুটো বাহু লিখবে বি আর সি, মাইনাস বাকি দুটো বাহু 2bc, আর কোনটা আবার এ। দেখো এইভাবে সবগুলো হয়েছে, ওকে। তাই যাই হোক, এই তিনটে ফর্মুলা আমাদের অনেক সময় কাজে লাগে। যদি তোমাদের এখানে দুটো বাহু বলে দিয়েছে, আর কোনটা যদি বলে দেয়, তাহলে আরেকটা বাহু বের করার ফর্মুলা। তো এইভাবে বের করতে পারবে, এটা দিয়েও বের করতে পারবে, আবার এটা দিয়েও বের করা যায়, যেটা যখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে সাইন ফর্মুলা, কোসাইন ফর্মুলা, ঠিক আছে। স্মল এ গুলো কি, স্মল এ হচ্ছে এটা বিসি বাহুটার দৈর্ঘ্য, বিসি মিলে যে বাহুটা তৈরি করেছে, সেটার দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এ, ঠিক আছে। এই জিনিসটা বুঝবে। যাই হোক, নেক্সট। আচ্ছা, আজকে ঠিক আছে, এখানেই থাক। এরপর একটা নতুন টপিক শুরু হয়ে যাচ্ছে, ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স, ঠিক আছে। সর্বসম বলে একটা টপিক হয়, ঠিক আছে। তো সেদিন এটা আমি পরের দিন করাবো।
জিওমেট্রি দেখো অনেক বড় টপিক, ঠিক আছে? এই কনসেপ্ট ক্লিয়ার করতেই আমার হয়তো 3টে ক্লাস লেগে যাবে, 3টে 4টে ক্লাস লেগে যাবে, ঠিক আছে? তো ধৈর্য রাখো, আস্তে আস্তে হবে, ঠিক আছে? আমি একদম বেসিক থেকে বলছি, না হলে অনেকেই বুঝতে পারবে না। 3টে 4টে ক্লাসে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করাবো, আরো 3টে 4টে ক্লাস নিয়ে তারপরে অঙ্ক করাবো, ঠিক আছে? যাই হোক, আজকে এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।